এই লাইভ আছে, অতিরিক্ত কথা বলতেছি, চুপ। আমি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের ক্লাসটা নেওয়া শুরু করেছিলাম, কিন্তু এর মধ্যে বিদ্যুৎ চলে গেল। সেজন্য আমরা ক্লাসটা তোমাদের ভিডিওতে লাইভ ক্লাস হচ্ছে কন্টিনিউ করতে পারলাম না। এর জন্য আমরা তোমাদের হচ্ছে স্ক্রিন শেয়ার করে ক্লাসটা আজকে নিব। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে জানাও যে তোমরা পোস্ট দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ইসলাম বলছো? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো। আমরা তাহলে ক্লাসটা দ্রুত শুরু করে দিই। আর তোমরা সাথে একটা খাতা এবং কলম, না আমি যে জিনিসগুলো তোমাদের নোট করতে বলো এই জিনিসগুলো একটু নোট করে নিবা। আর স্লাইডটা তো তোমাদের দিয়ে দিব, তখন তোমরা হচ্ছে এই জিনিসগুলো আরো ভালো করে দেখতে পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ইসরাত জান বলছো কথা শোনা যাচ্ছে না। আহ, সবাই তো শুনতে পাচ্ছে। তোমার তোমার মাইক্রোফোন বা হচ্ছে একটু ভালো করে চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আচ্ছা, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সুনন্দা বলেছো ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, এবং দ্বিতীয় অধ্যায়ের নামটা হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তো সমাজকর্ম যে পেশাটা শুরু হয়েছে, এই পেশাটা কিভাবে শুরু হয়েছে, এটার পিছনে কারণটা কি বা ইতিহাসটা কি, বা কেন শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল, এই বিষয় সম্পর্কে আমরা জানবো, এবং এটার গুরুত্ব এবং এটা কি প্রভাব ছিল সেই সময়, কেন শুরু করার প্রয়োজন পড়েছিল, এই বিষয়গুলো হচ্ছে আমরা আলোচনা করবো এই ক্লাসে। ঠিক আছে? তো এই ক্লাসটা আজকে এই টপিকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে প্রথম ক্লাসটা আমরা যেটা নিয়েছিলাম সেখানে তোমাদের প্রথম সৃজনশীলের জন্য প্রথম অধ্যায় ক্লাসটা ছিল, আর আজকেটা হচ্ছে তোমাদের 2 নং সৃজনশীলের জন্য দ্বিতীয় ক্লাস। আচ্ছা, শান্ত বলছো ভাই শোনা যাচ্ছে বাট অল্প। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা হচ্ছে যে টপিকগুলো মেনলি আলোচনা করবো, এখানে বেশ কিছু টপিক রয়েছে। এখানে আমরা শিল্প বিপ্লব, তারপর 1601 সালের দারিদ্র আইন ও চ্যারিটি অর্গানাইজেশন সিওএস,
এই ৩টা টপিক নিয়ে মেইনলি আমরা আলোচনা করব। এই ৩টা টপিক হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে হচ্ছে সৃজনশীল আসলে ৩টার মধ্যে থেকেই মেইনলি সৃজনশীলগুলো আসে। আর বাকি যে ছোট, ছোট টপিকগুলো আছে এগুলো থেকে তোমাদের খ নং এর যে প্রশ্নগুলো সেগুলো আসে। তো আমরা তাহলে এই টপিকগুলো আলোচনা করি চলো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন তোমাদের আর কাউ কমেন্ট করতে হবে না। এখন তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং আমি যে জিনিসগুলো তোমাদের নোট করতে বলবো এগুলো তোমরা নোট করবা। আচ্ছা প্রথমে আমরা শিল্প বিপ্লব এবং সমাজকর্ম এই দুইটা বিষয় সম্পর্কে জানবো। তাহলে শিল্প বিপ্লবটা কি? 1800 শতকের প্রথমার্ধে ইংল্যান্ডের হস্তচালিত কুটির শিল্পের স্থলে বাষ্পচালীয় যে ইঞ্জিন আধুনিক যন্ত্রের প্রয়োগের মাধ্যমে উৎপাদন এবং সামাজিক ব্যবস্থার যে অভূতপূর্ব পরিবর্তন ঘটে তাই হচ্ছে শিল্প বিপ্লব। মূলত 1800 শতকের দিকে তখন হচ্ছে হস্তচালিত হচ্ছে শিল্প নির্ভর ছিল। তখন কি কুটির শিল্প বা হচ্ছে যে মিশনারিজ গুলো ছিল সেগুলো মনে করো মানুষ পরিচালনা করতে তাদের কায়িক শ্রমের মাধ্যমে বা পায়ের মাধ্যমে বা হাতের মাধ্যমে যন্ত্রগুলো পরিচালনা করত। এরপরে হচ্ছে আধুনিকায়নের কারণে হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন দ্বারা হচ্ছে এই মেশিন গুলো চালানো শুরু হয়। এর ফলে কি হয় যখন এই জিনিসটা মানুষের পরিবর্তে মেশিনের দ্বারা কাজ করা হয় তখন এই কাজের গতি বেড়ে যায়। কাজের গতি বাড়ার ফলে এখানে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়ার ফলে শিল্প কারখানাগুলো কি আকারে বড় হয়, বড় আকার ধারণ করে, অনেক লোক নিয়োগ হয়, উৎপাদন বৃদ্ধি পায়, সেই ব্যবসাটাও কি বড় হতে থাকে। এভাবে হচ্ছে এই রেগুলেশনটা ঘটে। ফলে এই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে হচ্ছে সামাজিক ব্যবস্থারও কি বেশ কিছু পরিবর্তন ঘটে। যখন মনে করো মানুষের পরিবর্তে যখন এখানে মেশিন নিয়ে আসা হয় তখন নতুন নতুন সমস্যা দেখা দেয়, নতুন নতুন সম্ভাবনা দেখা দেয়, বেশ কিছু নতুন জিনিসের সাথে মানুষ পরিচিত হতে থাকে এবং তখন নানান ধরনের পরিবর্তন ঘটতে থাকে সমাজে। এর ফলে কি এই শিল্প বিপ্লবটা মূলত শুরু হয় তখন থেকে। তাহলে শিল্প বিপ্লবটার সময়কাল কত? 1760 থেকে 1840 সাল পর্যন্ত ইংল্যান্ডে হচ্ছে এই শিল্প বিপ্লবটা মূলত ঘটে। তো এরপরে আমরা জানবো যে সমাজকর্মের সাথে এই সম্পর্কটা কি। তাহলে সমাজকর্ম হচ্ছে শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন অর্থনীতির সমৃদ্ধি আসে, অন্যদিকে বস্তি সমস্যা, পারিবারিক ভাঙ্গন, বেকারত্ব, পেশাগত দুর্ঘটনা এবং জটিল সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এসব জটিল সমস্যার বৈজ্ঞানিক এবং স্থায়ী সমাধানের তাগিদেই মূলত আধুনিক সমাজকর্মের কি সূচনা ঘটে। তাহলে এর মানে কি? সমাজকর্ম হচ্ছে এই যে শিল্প বিপ্লবটা ঘটলো, এই শিল্প বিপ্লবের ফলে হচ্ছে সমাজে বেশ কিছু ধরনের সমস্যা দেখা দিল। এই সমস্যাগুলো কি কি? যেমন হচ্ছে বস্তি সমস্যা, পারিবারিক ভাঙ্গন, বেকারত্ব, পেশাগত দুর্ঘটনা এবং সামাজিক নানান জটিলতা। তাহলে এই জিনিসগুলো সমাধানের লক্ষ্যেই এর কি একটা স্থায়ী সমাধান প্রয়োজন ছিল। এই স্থায়ী সমাধান লক্ষ্যেই হচ্ছে সমাজকর্ম পেশাটা শুরু হয়। তাহলে আমরা মূলত প্রথমে কি পাইলাম যে শিল্প বিপ্লবটা কখন শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল এবং এর ফলে কি ঘটেছিল। এর ফলে এর যে সমস্যাগুলো বের হয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য সমাজকর্মের তখন আবির্ভাব ঘটে বা উদ্ভব হয়। তখন হচ্ছে এটার তখন কি সমাধান হিসাবে এই জিনিসটা কাজ করে। এখন আমরা শিল্প বিপ্লবের বহুমুখী প্রভাব সম্পর্কে দেখব যে এটার ইতিবাচক দিকগুলো কি কি এবং নেতিবাচক দিকগুলো কি কি। নেতিবাচক বলতে হচ্ছে নেগেটিভ সাইড বা খারাপ সমস্যা যেগুলো বা সমস্যা যেগুলো সেগুলো বোঝায়। আর ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ সাইড বা ভালো দিক। আচ্ছা, তৌফিক কমেন্ট করেছে কারেন্ট নাই ভাইয়া। না ভাইয়া আমরা তো ক্লাসটা শুরু করছিলাম কিন্তু কারেন্ট চলে যায়, তোমাদের ক্লাসটা হচ্ছে স্ক্রিন শেয়ার করে নিতে হচ্ছে আজকে। আচ্ছা তাহলে ইতিবাচক দিকগুলো কি কি? শিল্প বিপ্লবের উৎপাদন বৃদ্ধি। তাহলে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বাষ্পীয় ইঞ্জিন এবং যন্ত্রের ব্যবহারের ফলে উৎপাদন কি দ্বিগুণ বৃদ্ধি পায়। আর হচ্ছে নগরায়ন। নগরায়ন কি দ্রুত শহরাঞ্চলে বিকাশ ঘটে ও নতুন কর্মসংস্থানের সুযোগ হয়। প্রযুক্তির উদ্ভাবন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। তাহলে উৎপাদন বৃদ্ধিটা কিভাবে? আগে তো মানুষ হস্তশিল্প বা হচ্ছে কুটির শিল্প এর মাধ্যমে হচ্ছে উৎপাদন করতো। তখন কি মানুষ যেহেতু এখানে শ্রমের মাধ্যমে উৎপাদন করে তখন উৎপাদনটা খুবই কম পরিমাণে হতো, কিন্তু এখানে যখন বাষ্পীয় ইঞ্জিন বা যন্ত্রের ব্যবহার শুরু হয় তখন কি উৎপাদনটা দ্বিগুণ বেড়ে যায়। নগরায়ন কি? নগরায়ন হচ্ছে যখন উৎপাদন বেড়ে যায়, অর্থনীতি স্বাবলম্বী হয়, অর্থনীতি এর আয় বেড়ে যায় মানুষের, তখন কি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এর ফলে কি হয় যে গ্রাম অঞ্চলগুলো আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে নগরে রূপান্তরিত হয় বা একটা অঞ্চলে যখন বিভিন্ন শিল্প নগরী বা অফিস আদালত, বিভিন্ন উৎপাদনশীল কারখানা বা বাজার গড়ে ওঠে তখনই ওইটা আস্তে আস্তে নগরায়নে পরিবর্তন হয়। এবং নগরায়ন ঘটলে কি হয়? সেখানে কর্মসংস্থানও বৃদ্ধি পায়, কারণ যখন নগরায়ন হবে
তখন ওইখানে বিভিন্ন অফিস, আদালত, ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। তখন সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরপর হচ্ছে প্রযুক্তির উদ্ভাবন। প্রযুক্তির উদ্ভাবন বলতে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। কারণ হচ্ছে তখনকার এই অঞ্চলের লোকজনেরা তাদের কি জীবনযাত্রার মানটা বৃদ্ধি পায়, তাদের আয় বেড়ে যায়। আয় বেড়ে যাওয়ার ফলে কি তারা তখন গাড়ি বা সাইকেল এই জিনিসগুলো ব্যবহার শুরু করে। ফলে পায়ে হেঁটে রাস্তা অতিক্রম করা এই জিনিসটা কমে যায়। এর ফলে তখন কি যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থারও অভূতপূর্ব উন্নতি ঘটে। এবং বাষ্প চালিত ইঞ্জিনের আসার কারণে তখন হচ্ছে যে ঘোড়ার গাড়িগুলো ছিল এগুলো ব্যবহার বন্ধ হয়ে যায় এবং বাষ্প চালিত যে ইঞ্জিনের গাড়িগুলো আছে সেগুলোর ব্যবহার বৃদ্ধি পায়। এখন আমরা দেখবো নেতিবাচক বা সমস্যাগুলো কি কি। বস্তি সৃষ্টি। তাহলে অপরিকল্পিত নগরায়নে স্বাস্থ্যহীন ঘিঞ্চি ঘিঞ্চি বস্তি এবং পরিবেশের দূষণ ঘটে। তাহলে বস্তিটা কেন সৃষ্টি হয়? যখন একটা অঞ্চলে নগরায়ন ঘটে তখন কি গ্রাম অঞ্চল থেকে মানুষ কৃষিকাজ বাদ দিয়ে শিল্প কারখানা বা হচ্ছে শিল্পায়নের যে কাজগুলো আছে এগুলো করার জন্য গ্রাম থেকে শহরমুখী হয়। ফলে কি হয় যে তারা যখন নতুন শহরে আসে তখন শহরের যে জীবনযাত্রা বা যে বাসস্থান এগুলো তারা এফোর্ড করতে পারে না। তখন তারা কি করে স্বল্প আয়ের মধ্যে বা হচ্ছে অল্প টাকার মধ্যে হচ্ছে বিভিন্ন বস্তি বা অঞ্চলে হচ্ছে একসাথে গিনতি গিনতি করে অনেকে বসবাস শুরু করে। এভাবে মূলত বস্তির সমস্যাটা সৃষ্টি হয় এবং কি পরিবেশের দূষণ ঘটে। পরিবেশের দূষণটা কিভাবে ঘটে? যখন একটা বস্তি তৈরি হয় তখন ওইখানে একসাথে অনেক একাধিক মানুষ বসবাস করে। এখানে পয় নিষ্কাশন, পানির ব্যবস্থা এই জিনিসগুলো ভালো থাকে না। মানুষের জীবনযাত্রার মান খারাপ থাকে। এখানে বিভিন্ন মেন্টালিটি মানুষ বসবাস করে। এভাবে পরিবেশেরও দূষণ ঘটে। তারপর পারিবারিক ভাঙ্গন। যৌথ পরিবার ভেঙে একক পরিবারে জন্ম ও সম্পর্কের অবক্ষয়। তাহলে এটা কিভাবে হয়? ধরো একটা পরিবার যখন গ্রামে পারিবারিক বা যৌথ পরিবারে থাকতো, এই পরিবার থেকে ধরো দুইজন চিন্তা করলো, দুইটা ছেলে চিন্তা করলো যে আমরা শহরে যে এই শিল্পায়নে কাজ করি বা হচ্ছে শিল্প কারখানায় কাজ করি। তখন কি তারা শহরমুখী হইলো, গ্রাম থেকে পরিবার থেকে আলাদা হয়ে গেল। তখন কি এভাবে হচ্ছে যৌথ পরিবারগুলো ভাঙা শুরু করলো। আর এভাবে কি সম্পর্কের অবক্ষয় ঘটে। সম্পর্কের অবক্ষয় বিষয়টা বলতে হচ্ছে দূরত্ব তৈরি হওয়া সম্পর্কের মধ্যে। এরপর শিশু ও নারী শোষণ। তাহলে শিশু ও নারী শোষণ হচ্ছে কম মজুরিতে দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ কারখানায় শ্রমে বাধ্য করা। তাহলে সেই সময় যেহেতু নারী অধিকার নিয়ে ওইভাবে চর্চা ছিল না বা কোনো আইন ছিল না বা ওইরকম কোনো ব্যবস্থা ছিল না, তো সেই সময় কি হইতো যে নারীদের হচ্ছে যেসব কাজে রাখা হয়তো তাদের পুরুষদের তুলনায় কম বেতন দেওয়া হয়তো, কম সুযোগ সুবিধা দেওয়া হয়তো। অপরদিকে তাদের বেশি কাজ করানো হয়তো, বেশি ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়তো। যেহেতু তারা শিশু এবং নারী, তারা কি ওইভাবে প্রতিবাদও করতে পারতো না। ফলে তারা কি মুখ বুজে এই কাজগুলো করতো এবং অল্প পারিশ্রমিকের বিনিময়ে হচ্ছে এই কাজগুলো তারা করে দিত। তাহলে আমরা শিল্প বিপ্লবের বহুমুখী প্রভাব অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকে দেখলাম। তাহলে এটা কি একটা খারাপ দিকও আছে এবং ভালো দিকও আছে। এরপর হচ্ছে পেশাদার সমাজকর্ম উদ্ভব। তাহলে এই যে ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো দেখলাম, এগুলার ফলে যে সমাজকর্মটা এখানে কেন প্রয়োজন বা একজন সমাজকর্মীর কেন প্রয়োজন এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে জটিল সমস্যা এবং বৈজ্ঞানিক সমাধান। তাহলে শিল্প বিপ্লব আধুনিক সমাজে জটিল ও বহুমুখী সমস্যা যেমন তীব্র দারিদ্র, বেকারত্ব, বস্তি সমস্যা, অপরাধ প্রবণতা কি দেখা দেয়। সনাতন ও অপেশাদার দানশীলতার পক্ষে এই জটিল সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করা কি সম্ভব ছিল না। তাহলে এই যে পেশাদার উদ্ভব বা শিল্পায়নের ফলে যে সমস্যাগুলো দেখা দিতেছিল, এগুলো কি যে রেগুলার যে জিনিসগুলো আছে যেমন সনাতন এবং অপেশাদার দানশীলতার পক্ষে জটিল সমস্যা, এগুলো সমাধান কি সম্ভব ছিল না। এই সমস্যাগুলো সমাধানের জন্যই মূলত সমাজকর্মের উদ্ভব হয়। ফলে ব্যক্তি এবং সমাজকর্মকে বৈজ্ঞানিক উপায়ে সহায়তার জন্য বস্তুনিষ্ঠ প্রাতিষ্ঠানিক এবং পেশাদার সমাজকর্মের কি সূচনা ঘটে। তাহলে এইভাবে হচ্ছে সমাজকর্মটা উদ্ভব হয়। আচ্ছা, তৌফিক বলছো যে নারী শোষণ এখন আছে। হ্যাঁ ভাই, এখনো আছে, তবে এখন কি বেশ কিছু আইন প্রণয়ন করা হচ্ছে এবং নারীরাও কি এখন এই বিষয়ে সচেতন। যদিও এটা প্রতিফলন আমরা কম দেখি, কিন্তু এখন এগুলো সম্পর্কে তারা জানে এবং কি বাইরের দেশগুলো বা উন্নত ফার্স্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে দেশগুলো, তারা কি এগুলা রীতিমতো এগুলা ব্যবহার করে বা চর্চা করে বা তারা এগুলোর প্রতি কি কঠোর আইন প্রয়োগ করে, যা আমাদের দেশে ঘটে না। আস্তে আস্তে আমাদের দেশেও ঘটবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ইংল্যান্ডের এলিজাবেথীয় দারিদ্র আইন ১৬০১। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে শিল্প বিপ্লব এবং কি সমাজকর্মের সাথে এর সম্পর্ক। তাহলে আমাদের কি প্রথম টপিকটা শেষ। এখন আমরা আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় টপিকটা দেখব যে ইংল্যান্ডের এলিজাবেথীয় দারিদ্র আইন ১৬০১। তাহলে এই দারিদ্র আইনটা কেন করা হয়েছিল
এর করার ফলে কি কি লাভ হয়েছে এবং কে করেছিল, কত সালে করেছিল এবং কিভাবে এই আইনটা কাজ করতো এই সম্পর্কে আমরা দেখবো। তাহলে তাহলে এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? তাহলে রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে ১৬০১ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে ৪৩তম অধ্যাদেশ হিসেবে এই আইনটি পাশ করা হয়। তাহলে রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে ১৬০১ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে ৪৩তম অধ্যাদেশ হিসেবে এই আইনটি পাশ করা হয়। তাহলে ৪৩তম কেন হয়েছে? ৪৩তম হয়েছে কারণ হচ্ছে রানী এলিজাবেথ যখন এই আইনটা পাশ করছে তখন তার রাজত্বকালে ৪৩ বছর চলমান ছিল। এর জন্য হচ্ছে এটা ৪৩তম অধ্যাদেশ হিসাবে এই আইনটি কি পাশ হয়েছে। আর এটা কত সালে পাশ হয়েছে? ১৬০১ সালে। ১৬০১ সালে। আর এটি হচ্ছে ১৩৩৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত তৈরি হওয়া প্রায় ৪১টি আইনের সমন্বয়ে গঠিত একটি যুগান্তকারী আইন, যা সর্বপ্রথম দারিদ্রদের সাহায্য করাকে রাষ্ট্রের আইনগত দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেয়। যেহেতু তখন দারিদ্রের সমস্যা বেশ করুণ ভাবে ছিল এবং এটা কি কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব ছিল না। আর এই সমস্যাটাকে দেখা দিছিল ১৩৩৯ থেকে ১৫৯৭ সাল পর্যন্ত। আর এর মধ্যে প্রায় ৪১টা আইনের মধ্যে তৈরি করা হয়েছে, কিন্তু কোনোটাই ওইভাবে কাজে দিতেছিল না। পরে হচ্ছে এই ৪১টা আইন সহ আরো কিছু জিনিস এখানে অ্যাড করে একটা যুগান্তকারী আইন তৈরি করা হয়। এই আইনটাই হচ্ছে ৪৩তম অধ্যাদেশে কি পাশ হয়, আর এটা ১৬০১ সালে পাশ হয়। আর এই আইনটাই হচ্ছে এলিজাবেথীয় আইন। যা এর মূল লক্ষ্যটা কি ছিল? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে দারিদ্রদেরকে সাহায্য করা এবং এটা কি রাষ্ট্রের আইনগত দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে এই আইনটার মূল লক্ষ্য কি? রাষ্ট্রের আইনগত দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে যদি বলে এলিজাবেথীয় আইনের মূল লক্ষ্য কি বা মূল মূল কাজটা কি? এটা কাজটা হচ্ছে রাষ্ট্রের আইনগত দায়িত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া, দারিদ্রদেরকে যে সাহায্য করতে হবে এই বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ১৬০১ সালে দারিদ্র আইনে ৩টি শ্রেণী বিভাগ। তাহলে এই দারিদ্র আইনের হচ্ছে ৩টা শ্রেণী বিভাগ ছিল, ৩টা। তাহলে তোমরা এটা হচ্ছে খাতায় লেখো যে ১৬০১ সালের দারিদ্র আইনে ৩টি শ্রেণী বিভাগ। তাহলে ৩টা কি কি? ১ সক্ষম দরিদ্র, ২ অক্ষম দরিদ্র এবং ৩ নির্ভরশীল শিশু। তাহলে ৩টা কি হবে? সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল শিশু। তাহলে এই ৩টা জিনিস তোমরা খাতায় লিখে একটু কমেন্ট করে জানাও যে লিখেছ। আচ্ছা, সুমাইয়া জাহান বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা জয়েন আছো একটু কমেন্ট করে জানাও। মৌ মেহেদি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে দারিদ্র আইনের যে ৩টা শ্রেণী বিভাগ আছে এই ৩টা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম আছে আমাদের সক্ষম দারিদ্র। তাহলে সক্ষম দারিদ্র কারা? আচ্ছা, তৌফিক বলছো সাউন্ড কম কেন ভাইয়া? ভাইয়া সাউন্ড তো ঠিকই আছে, তুমি একটু সাউন্ড বাড়ায় তারপর শোনো। আচ্ছা, সক্ষম দরিদ্র। সক্ষম দরিদ্র হচ্ছে যারা শারীরিকভাবে সুস্থ কিন্তু কাজ নেই, তাদের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করে কর্মশালা বা ওয়ার্ক হাউসে কাজ করতে বাধ্য করা হতো। তাহলে সেই সময় যেহেতু দরিদ্রটা অনেক বেশি ছিল, তো এদের মধ্যে এমন কিছু দরিদ্র ছিল যারা মনে করো শারীরিকভাবে সক্ষম কাজ করার জন্য, কিন্তু কাজের অভাবে তারা কাজ পাচ্ছে না বা তাদের কাজ করার ইচ্ছাও নেই। তারা কি করতো? যে ভিক্ষা করতো। এটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতো। তো তাদের হচ্ছে তাদের এই আইনটা করা হয়েছিল যে তাদের ধরে নিয়ে হচ্ছে তাদের কাজের ব্যবস্থা করতে হবে এবং জোরপূর্বক তাদের হচ্ছে কাজে পাঠাইতে হবে। তারা কাজ করতে না চাইলেও তাদের কাজে পাঠাইতে হবে। আর এটাই হচ্ছে এই একটা আইনের কি একটা শ্রেণী বিভাগ। কারণ হচ্ছে তারা ইচ্ছাকৃত কাজ করতে চাইতো না, তারা হচ্ছে ভিক্ষা করে মজা পাইতো। এরপরে হচ্ছে অক্ষম দরিদ্র। তাহলে অক্ষম দরিদ্র কি? যে যারা আসলেই দরিদ্র, বৃদ্ধ, অন্ধ, পঙ্গু, বিধবা বা অসুস্থ ব্যক্তি এবং দারিদ্রাগার বা আশ্রয়শালায় বাসস্থান ও দারিদ্রদের কি সাহায্য দেওয়া হতো। তাহলে অক্ষম দরিদ্র কারা? যারা হচ্ছে বৃদ্ধ ছিল, অন্ধ ছিল, পঙ্গু, বিধবা, অসুস্থ বা হচ্ছে দারিদ্রাগারে বসবাস করত। তারা কি প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নিডি পার্সন ছিল বা তাদের হচ্ছে সাহায্যের প্রয়োজন ছিল এবং তাদেরকে হচ্ছে
আশ্রয়শালায় নিয়ে হচ্ছে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হইতো এবং বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হইতো বা চিকিৎসাও দেওয়া হইতো। এরপর হচ্ছে নির্ভরশীল শিশু। তাহলে নির্ভরশীল শিশু কারা? যারা হচ্ছে এতিম, পরিত্যক্ত শিশু বা ছেলেদের 21 বছর এবং মেয়েদের 24 বছর পর্যন্ত শিক্ষানবিশ হিসাবে রাখা হতো। তাহলে এই ক্ষেত্রে কারা? যে বাচ্চারা মনে করো কোনো কাজ করতে পারে না বা শিশু শ্রমের বিরুদ্ধে কি তারা শিশু হওয়ার কারণে কি কাজও করতে পারবে না বা তারা ভিক্ষার সাথেও কি যুক্ত নয়। তারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল বা পরিবারের উপর নির্ভরশীল। তারা হচ্ছে নির্ভরশীল শিশু। এর মধ্যে হচ্ছে যারা এতিম ছিল, পরিত্যক্ত শিশু ছিল, মানে পরিত্যক্ত বলতে যাদের ধরো বাবা মা নাই, এরকম শিশু, এবং ছেলেদের ক্ষেত্রে কি 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 24 বছর পর্যন্ত শিক্ষানবিশ হিসাবে রাখা হতো। এখন শিক্ষানবিশ বিষয়টা কি, যে ছেলেদের 21 বছর আর মেয়েদের 24 বছর এই পর্যন্ত তাদের হচ্ছে দায়িত্ব নেওয়া হতো এই বয়সটা পর্যন্ত। এরপরে তাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হইতো। তাহলে আমরা দারিদ্র আইনের 3টা শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম, যে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল শিশু সম্পর্কে। এরপরে আমরা দেখব যে দারিদ্র আইনের বিস্তারিত মূল বৈশিষ্ট্য। তাহলে এটা মূল বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে দারিদ্র কর ধার্য। তাহলে দ্বিতীয়টা হচ্ছে স্থানীয় প্যারিশ প্রশাসন, আত্মীয়দের আইনি দায়বদ্ধতা, ইনডোর ও আউটডোর ত্রাণ এবং শাস্তির কঠোর বিধান। তাহলে এই 5টা মূল বৈশিষ্ট্য আছে। এখন এই 5টা মূল বৈশিষ্ট্যের হচ্ছে প্রথমটা আমরা দেখব যে দারিদ্র কর ধার্য। তাহলে দারিদ্র কর ধার্যটা কি? তহবিল গঠনের জন্য প্যারিসের প্রতিটি স্বাবলম্বী নাগরিকের উপর আইনগতভাবে বাধ্যতামূলক দারিদ্র কর আরোপ করা হয়। এখন বলতে পারো যে প্যারিস জিনিসটা কি? প্যারিস জিনিসটা হচ্ছে যে ওই অঞ্চলের যে ধর্মীয় কেন্দ্রাশয়গুলো ছিল, যে ধরো খ্রিস্টানদের যে ক্যাথলিক থাকে, তারপর হচ্ছে চার্চ থাকে, এই জায়গাগুলোতে হচ্ছে যারা ধর্মগুরু ছিল তারা হচ্ছে এই টাকাগুলা হচ্ছে তহবিলগুলা গঠন করে টাকাগুলা সংগ্রহ করতো। তাদেরকেই মূলত হচ্ছে প্যারিশ বলা হইতো। তাহলে এই দারিদ্র তহবিল গঠনের জন্য প্রতিটি প্যারিসের প্রতিটি স্বাবলম্বী নাগরিকদের ওপর হচ্ছে আইনগতভাবে বাধ্যতামূলক দারিদ্র কর আরোপ করা হয়। তাহলে যারা ওইখানে টাকা উপার্জন করত তাদের বাধ্যতামূলক ভাবে হচ্ছে গরিবদের জন্য কর দেওয়া আইন ছিল। এরপর হচ্ছে স্থানীয় প্যারিশ প্রশাসন। তাহলে স্থানীয় প্যারিশ প্রশাসনটা কি? এই যে প্যারিসদের যে দায়িত্বটা দেওয়া হয়তো স্থানীয়, তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়তো, দায়িত্ব তাদের যে প্রশাসনটা, এটাই হচ্ছে প্যারিশ প্রশাসন। তাহলে স্থানীয় ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট বা প্যারিশকে দায়িত্ব প্রদান এবং অবনৈতিক দারিদ্র পরিদর্শক নিয়োগ দেওয়া হয়। যে এই যারা ওইখানে স্বাবলম্বী আছে বা অর্থ উপার্জন করে তারা ঠিক মতো কর দিচ্ছে কিনা দারিদ্রদের জন্য, এবং যে দারিদ্ররা আবার হচ্ছে টাকা পয়সা বা সাহায্য নিচ্ছে তারা আসলেই দারিদ্র কিনা, তারা কি সক্ষম কিনা, এই জিনিসগুলো কি প্যারিসদের কাজ ছিল, এগুলা লক্ষ্য করা বা হচ্ছে যাচাই বাছাই করে দেখা। এরপরে হচ্ছে আত্মীয়দের আইনি দায়বদ্ধতা। তাহলে আত্মীয়দের আইনি দায়বদ্ধতা জিনিসটা কি? স্বাবলম্বী পিতামাতা বা স্বজনদের তাদের দারিদ্র আত্মীয়দের সহায়তা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা ছিল। ধরো একটা গোষ্ঠীতে একটা পরিবার ধরো সচ্ছল বা আয় করে, তো সেই পরিবারের দায়িত্ব হচ্ছে ওই গোষ্ঠীতে যারা দরিদ্র আছে বা চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদেরও তাদের দায়িত্ব নিতে হবে। এটাই হচ্ছে এই আইনের একটা দিক ছিল। এটাই হচ্ছে আত্মীয়দের আইনি দায়বদ্ধতা। এরপরে ইনডোর ও আউটডোর ত্রাণ। ইনডোর আউটডোর ত্রাণটা কি? অক্ষমদের আশ্রয় রেখে এবং প্রয়োজন ভেদে নিজস্ব বাসস্থানে খাদ্য, অর্থ বা বস্ত্রের সহায়তা প্রদান করা হতো। তাহলে যারা হচ্ছে অক্ষম ছিল তাদের হচ্ছে ইনডোর বা আউটডোর ত্রাণ দেওয়া হতো, মানে হচ্ছে তাদের কোনো একটা আশ্রয়শালায় রাখা হইতো বা তারা যেখানে বাইরে থাকবে সেখানে হচ্ছে তাদের খাদ্য, অর্থ এবং বস্ত্র সহায়তা প্রদান করা হইতো। এরপর আমরা দেখব শাস্তির কঠোর বিধান। তাহলে শাস্তির কঠোর বিধান বিষয়টা কি? সক্ষম দরিদ্র যারা কাজ করতে অস্বীকার করলে বা ভিক্ষা করলে তাদের সংশোধনাগারে পাঠিয়ে শাস্তির বিধান ছিল। তাহলে এই সময় যেহেতু গরিব অনেক ছিল এবং টাকা উপার্জন করে সক্ষম মানুষ কম ছিল, তো এর মধ্যে এক শ্রেণী ছিল যারা কাজ করতে আগ্রহী ছিল না, তারা কি কি করতো, যে এই সাহায্য পাইতো বা ভিক্ষা করতো, এইভাবে তারা দিন যাপন করতো এবং তারা কি শারীরিকভাবে সুস্থ থাকার পরও হচ্ছে শারীরিক পরিশ্রম করতে চাইতো না। এদেরই হচ্ছে শাস্তির মাধ্যমে তাদের কাজে যোগদানের জন্য আগ্রহী করা হইতো বা সংশোধনাগারে পাঠানো হইতো, মানে হচ্ছে জেলখানায় পাঠানো হইতো যেন তারা কাজ করতে আগ্রহী হয় বা ভয়ে তারা তাও কাজ করে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা সিওএস। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তো আসে যে সিওএস এর ফুল মিনিং কি, বা ক নাম্বার প্রশ্নেও আসে যে
সিওএস এর ফুল মিনিংটা কি? তাহলে এটার ফুল মিনিংটা কি হবে? চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। তোমরা সবাই এটা কমেন্ট করে একটু লেখো যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, সিওএস। সিওএস কি? চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। এটা একটু সবাই কমেন্ট করে লিখে দাও। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির সূচনা ও বান্ধব পরিদর্শক। তাহলে এটা সূচনাটা কিভাবে হয়েছিল এবং বান্ধব পরিবেশ বিষয়টা কি, এই সম্পর্কে আমরা এই টপিকে জানবো। তাহলে এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 1869 সালে লন্ডনে। তাহলে এটা কোথায় এবং কখন প্রতিষ্ঠা হয়েছে? 1869 সালে লন্ডনে। এবং 1877 সালে যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে সিওএস প্রতিষ্ঠা হয়। তাহলে এটা দুই দেশে কি দুই সময় হয় লন্ডনে, মানে হচ্ছে ইংল্যান্ডে কখন হয়েছে? 1869 সালে হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে বাফেলো শহরে কখন হয়েছে? 1877 সালে। তাহলে এটা প্রতিষ্ঠা কাল হচ্ছে দুইটা দুইটা কি দুই শহরে, একটা হচ্ছে লন্ডন হয়েছে আর একটা যুক্তরাষ্ট্রে হয়েছে। আর এটার মূল উদ্দেশ্যটা কি ছিল? ও পেশাদার এবং এলোমেলো দানশীলতার অপচয় রোধ এবং এবং সাহায্যকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন। তাহলে এর মূল কারণটা কি ছিল? আচ্ছা, তৌফিক মাহমুদ, তারপর হচ্ছে জাকিয়া স্বর্ণা, সুনন্দা চাকমা, তোমরা সবাই কমেন্ট করে জানাচ্ছ যে চ্যারিটি অর্গানাইজেশন অফ সোসাইটি। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আচ্ছা, তৌফিক লিখেছে যে এসওএস, এটা এসওএস হবে না, এটা হচ্ছে সিওএস হবে, সিওএস, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। আচ্ছা, তাহলে এটা মূল উদ্দেশ্যটা কি ছিল? অপেশাদার এবং এলোমেলো দানশীলতার অপচয় রোধ করা এবং সাহায্যকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করা। যেহেতু সেই সময়ে একটা দারিদ্রতা বেশ বড় একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, তো সেই সময়ে ধরো যে প্রতিষ্ঠানগুলো বা যে এনজিও গুলো, যে মাধ্যমগুলো থেকে তাদের জন্য তহবিল আসতো, বিভিন্ন ফান্ড রাইজ হইতো বা বিভিন্ন চিকিৎসার জন্য ট্রিটমেন্টের জন্য টাকাগুলো আসতো, এই তহবিল গুলো কি যে র্যান্ডমলি এক একটা এক এক জায়গায় খরচ হইতো, এক এক ভাবে আসতো, এক এক জায়গায় যাইতো, বা এক এক ধরনের কি এটার হচ্ছে ড্রাইভার দেওয়া হয়তো। এই ধরনের ভাবে হচ্ছে এই জিনিসগুলো কি একটা আহ ধারাবাহিকতার মধ্যে বা হচ্ছে একটা গোছানো কোনো কিছুর মধ্যে ছিল না। তো এই তহবিল গুলা বা এই সাহায্য গুলা গোছানোর জন্য বা সবগুলো এক জায়গায় করে এরপরে যেখানে যেখানে প্রয়োজন একটা রোড ম্যাপের মাধ্যমে এই জিনিসগুলো ছড়াই দেওয়া বা যার যেটুকু প্রয়োজন সেইটুকু তাকে দেওয়া, বা কোথায় কতটুকু খরচ করতে হবে, কোন জিনিসটা বেশি প্রয়োজন, কিভাবে করতে হবে, এই জিনিসগুলোর মূল দায়িত্ব ছিল হচ্ছে এই চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির। তারা মূলত হচ্ছে যত ধরনের ফান্ড ছিল, যত ধরনের তহবিল ছিল, সবকিছু এক জায়গায় সমন্বয় করে এই সিদ্ধান্তগুলো নিত। এখন আমরা দেখব যে বান্ধব বান্ধব পরিদর্শকটা কি বা ফ্রেন্ডলি ভিজিটর্স। তাহলে ফ্রেন্ডলি ভিজিটর্স বিষয়টা কি? যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতেন, যা পরবর্তীতে আধুনিক ব্যক্তি সমাজকর্ম বা সোশিয়াল কেস ওয়ার্কারের জন্ম দেয়। তাহলে ফ্রেন্ডলি ভিজিটর্স মানে কি? যে তখন হচ্ছে যে সমাজকর্মীরা ছিল তারা হচ্ছে কি বাড়ি বাড়ি যাইতো, বাড়ি বাড়ি যায় হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতো। তাহলে সেই সময় তারা কি তথ্য সংগ্রহ করতো? যে এই পরিবারে কতজন মানুষ আছে, কতজন উপার্জন করে, কতজন নির্ভরশীল, কারো কোনো রোগ আছে কিনা, বা সেই রোগের ট্রিটমেন্ট তারা করতে পারতেছে কিনা, তাদের আর্থিক অবস্থা কেমন, তারা হচ্ছে ঠিক মতো কয় বেলা খাইতে পারতেছে, তাদের হচ্ছে শিশু যদি থাকে তারা স্কুলে যেতে পারছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে তথ্য সংগ্রহ করা হতো। বা যা হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল কেস ওয়ার্ক না কে এই কাজটার হচ্ছে জন্ম দেয়। বা ব্যক্তি সমাজকর্মের যে কাজটা থাকে, যে একজন সমাজকর্মী ব্যক্তি পর্যায়ে যে সাহায্যার্থী থাকে তার সাথে সরাসরি কথা বলে যে তথ্যগুলো নিত, সেই পেশাটাই হচ্ছে তখনকার বান্ধব পরিদর্শক বা ফ্রেন্ডলি ভিজিটর্স এর কাজ।
তাহলে বান্ধব পরিদর্শক বিষয়টা কি, যে প্রশিক্ষণপ্রাপ্ত যারা ছিল তারা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসাবে বাড়ি বাড়ি গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করত। এখন আমরা দেখব যে পেশাদার সমাজকর্ম বিকাশে সিওএস এর ভূমিকা। তাহলে সিওএস এর ভূমিকাটা কি ছিল, যে পেশাদার সমাজকর্ম এই এই কর্মটা হচ্ছে উদ্ভাবনের ক্ষেত্রে। তাহলে বৈজ্ঞানিক দানশীলতা ও কেস ওয়ার্ক। তাহলে সিওএস এলোমেলো ভাবে সাহায্যের পরিবর্তে প্রতিটি সমস্যাগ্রস্ত ব্যক্তির নিজস্ব সামাজিক পরিবেশ ও সমস্যা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের নীতি চালু করে। এর ফলে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক নির্ভর পেশা হিসেবে স্বীকৃতি পায়। তাহলে কি হলো, এই সিওএস যখন হচ্ছে এই সংস্থাটা তৈরির ফলে এই ফান্ড গুলো এক জায়গায় আসা শুরু করলো, তখন এই ফান্ড গুলো যারা মনে করো এক জায়গায় করতো, কোথায় কোনটা ডিস্ট্রিবিউট করতে হবে এই দায়িত্বগুলো পাইতো, তারাই মূলত ছিল সমাজকর্মী। এবং তারা কি এই ফ্রেন্ডলি ভিজিটরস এর মাধ্যমে বিভিন্ন তথ্য যে সংগ্রহ করতো, এর ফলে তাদের কাছে যে ডাটাগুলা ছিল, যে এই অঞ্চলে বা এই এলাকায় বা এই পরিবারে এতটুকু টাকা প্রয়োজন বা এতটুকু চিকিৎসা প্রয়োজন বা তাকে এই সুবিধাটা দেওয়া উচিত, এই জিনিসগুলো কি তারা ভালোভাবে পাইতো। এবং এই অনুযায়ী তারা এই এই তহবিল থেকে দানগুলো করতো বা সেবাগুলো দিত। এইভাবে মূলত হচ্ছে সমাজকর্মের বিকাশটা ঘটে সিওএসএস এর মাধ্যমে। এরপরে আমরা দেখব যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ। তাহলে এটা যখন হচ্ছে একটা আহ কর্ম হিসেবে আসে, তখন হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের আওতায় এটা আনা হয়। তাহলে সমাজকর্মীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা থেকে সিওএস 1898 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অফ ফিলান্থ্রপি প্রতিষ্ঠাতা করেন, যার বর্তমানকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, যা বর্তমানে কি কলম্বিয়ার একটা বিশ্ববিদ্যালয়, যার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় কি সমাজকর্মটা পেশাটাকে নিয়ে আসা হয়। তাহলে আমরা আজকে তিনটা টপিক সম্পর্কে জানলাম। প্রথম টপিকটা আমাদের ছিল কি শিল্প বিপ্লব এবং সমাজকর্ম। দ্বিতীয় টপিকটা আমাদের ছিল ইংল্যান্ডের এলিজাবেথীয় দারিদ্র আইন 1601। এবং আমরা তৃতীয় টপিকে যেটা দেখলাম যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা সিওএস। তাহলে এই তিনটা বিষয় আমরা দেখলাম। এই তিনটা বিষয়ে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এটা একটু কমেন্ট করে জানাও, এরপর আমরা হচ্ছে তোমাদের হোমওয়ার্কে চলে যাব। তোমাদের জন্য একটা সৃজনশীল হোমওয়ার্ক থাকবে, এটা বুঝাই দিয়ে তোমাদের ক্লাসটা ইনশাল্লাহ শেষ হবে আজকে। আচ্ছা, তৌফিক লিখছো যে টাইপ মিস্টেক ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি টাইপ মিস্টেক। আচ্ছা। উম, আচ্ছা, তৌফিক বলছো যে অল ক্লিয়ার ভাইয়া, তার মানে তুমি সব বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর দু একজন বলো, তাহলে আমরা হচ্ছে এরপরে সৃজনশীলে চলে যাব আমরা। সুমাইয়া জাহান বলছো বুঝছি ভাইয়া, ধন্যবাদ আপু। আচ্ছা, তাহলে আমরা তোমাদের হোমওয়ার্কে চলে যাই। তোমাদের একটা সৃজনশীল হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে টপিকগুলো তোমাদের পড়াইলাম, এই টপিকের উপরই হচ্ছে এই হোমওয়ার্কটা। আচ্ছা, জাকিয়া বলছে যে অল ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে উদ্দীপকটা আমাদের কি দেওয়া আছে, জনাব আরমান একটি শিল্পাঞ্চলের শ্রমিকদের মনোনয়নে কাজ করেন। তিনি দেখেন বাষ্পীয় ইঞ্জিন ও আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে শিল্প উৎপাদন বাড়লেও বস্তি সমস্যা, পারিবারিক ভাঙ্গন, ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পেয়েছে। সমস্যা সমাধানে তিনি অপেশাদার এলোমেলো সাহায্যের পরিবর্তে প্রতিটি পরিবারের সামাজিক পরিবেশ বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান করে বৈজ্ঞানিক উপায়ে সমাধানের পদক্ষেপ নেন। তাহলে আমরা উদ্দীপকটা পড়লাম। তা এখন আমরা দেখব যে আমাদের প্রশ্ন কি বলছে। তাহলে আমাদের ক নাম্বারে বলছে যে বান্ধব পরিদর্শক বা ফ্রেন্ডলি ভিজিটর্স কোন সংস্থার সঙ্গে জড়িত। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে পড়ছি, আর আজকে আমরা কি সংস্থাও শুধু একটা নিয়ে পড়ছি, যে কোন সংস্থা, সেটা হচ্ছে সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন অফ সোসাইটি। তাহলে এটা আমি বলে দিলাম যে বান্ধব পরিবেশ তোমাদের সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন অফ সোসাইটি এই সংস্থার সাথে জড়িত।
এরপর তোমাদের খ নাম্বার প্রশ্নটা কি বলছে, ১৬০১ সালের দারিদ্র আইনে সক্ষম দরিদ্র যারা, এটা বলতে কি বোঝায়। তাহলে এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করছি যে ১৬০১ সালের যে দারিদ্র আইনটা আছে সেই টপিকের মধ্যেই এই খ নাম্বারের উত্তরটা তোমরা পেয়ে যাবা। এরপর তোমাদের গ নাম্বারে আছে উদ্দীপকে প্রতিফলিত সামাজিক পরিস্থিতি সমাজকর্মের কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত। তাহলে উদ্দীপকে আমরা যে ঘটনাটা দেখছি যে আধুনিকায়নের ফলে বা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন এবং আধুনিক যন্ত্রের ফলে উৎপাদন বাড়লো, এখানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আরমান সাহেবের, সেই সমস্যাটা এই আমাদের গ নাম্বার প্রশ্নের যে সমাজকর্ম ঐতিহাসিক ঘটনার সাথে কোনটার সাথে সম্পর্কিত, এই বিষয়টাই কিন্তু এখানে আমাদের মিল বের করতে হবে। এরপরে ঘ নাম্বারে হচ্ছে জনাব আরমানের অনুসৃত বৈজ্ঞানিক পদ্ধতিটি সিওএস এর মূল আদর্শের প্রতিফলন মূল্যায়ন করো। তাহলে জনাব আরমান উদ্দীপকের যে কাজটা করেছে এই সমস্যাগুলো সমাধানের জন্য, তো ঘ নাম্বারে হচ্ছে আমাদের সিওএসএস এ কি, সিওএস এ এই জিনিসগুলো আমরা দেখতে পাই, আর এইখানে হচ্ছে এটার প্রতিফলনটা আমরা উদ্দীপকে দেখছি আমরা, এটাই তোমাদের হচ্ছে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে এই সৃজনশীলটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্কটা তোমরা কিভাবে জমা দিবা সেটা হচ্ছে প্রথমে তোমার হচ্ছে ক্লাসের নামটা লিখবা যে সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, এরপরে লিখবা হচ্ছে এডুকেটর অদ্র ইসলাম সাম্য, এরপর তোমরা হচ্ছে এই সৃজনশীলটার উত্তর লিখে ছবি তুলে পোস্ট দিবা। ঠিক আছে, তাহলে এই সৃজনশীলটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে এই স্লাইডের পরে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া আছে অলমোস্ট 35টা, আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবা। তো এই স্লাইডটা যদি সম্পূর্ণ তোমরা বুঝো এবং হচ্ছে এই সৃজনশীলটা হোমওয়ার্ক করো, আর যে স্লাইড আর যে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এগুলো মুখস্থ করো, তাহলে ইনশাল্লাহ এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না, এগুলো পড়লেই এনাফ। আর ক্লাসটা ইনশাল্লাহ আমরা এখন শেষ করে দিব, তোমাদের যেহেতু আর কোনো কোশ্চেন নেই তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। আর হচ্ছে এই স্লাইডটা তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা, আর এই জিনিসগুলো তোমরা দেখে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, তৌফিক বলছে জি ভাইয়া পারবো। ঠিক আছে ভাইয়া। নাফিজা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। ঠিক আছে। আচ্ছা, সবাইকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।